আমার মনের থেকে কথা বলছি, বিশ্বাস করেন ভাই। আমি যদি এখানে না আসতাম আমি জানতেই পারতাম না পৃথিবীর বুকে এরকম একটা প্রতিষ্ঠান আছে। এখানকার রুলস, এখানকার নিয়ম আমাকে এতটুকু অনুপ্রেরণা দিছে, আমি ইমপ্রেসড হয়ে গেছি। পুরো ইংলিশ থেরাপির আমি ফ্যান হয়ে গেছি। এটা আমি ক্যামেরার সামনে বলছি, বিষয়টা এমন, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি যদি বিশ্বাস নেই, আপনি এসে একদিন ইংলিশ থেরাপির একটা হলে থাকি আপনি দেখতে পারেন, আপনি একদিন একটা ক্লাস করে দেখতে পারেন। কমার্সের প্রতিটা সাবজেক্ট আমি খুব ভালো বুঝতাম, ভালো পারতাম, কিন্তু ইংলিশ আমার কাছে খুবই কঠিন লাগতো। আমার বেসিক্স ছিলই না বললেই চলে, কিছুই ছিল না, এরকম অবস্থা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং খুব ভালো মার্ক তুললাম, বাট ইংলিশ আমি পাস করতে পারলাম না। যার কারণে আমি অ্যাডমিশন যুদ্ধে হেরে যাই। ভর্তি পরীক্ষার সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আমার ভেঙে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমি কিভাবে ইংলিশ থেরাপিতে আসলাম, ইংলিশ থেরাপিতে আসার আমার মূল কারণ, এ সম্পর্কে আমি অল্প সময় আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। আমি যখন এইচএসসি পরীক্ষা দিই, এইচএসসি পরীক্ষার 2 মাস আগে আমি গ্রাম থেকে কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করতে যেতাম। তো কুষ্টিয়া সরকারি কলেজে আমি যেতাম, বাট শহরের পরিবেশ আমি খুব বেশি পাই নাই। এইচএসসি পরীক্ষার 2 মাস আগে আমি আমার এক বন্ধুর মেসেজ যাই বেড়াতে। আর তারপর সে আমাকে বলে, আজকে ইউসিসির পরিচালক সমম পাটারি আসতেছে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে। স্যার খুব ভালো মোটিভেটেড করতে পারে, আর খাওয়ার ব্যবস্থা আছে, এভরিথিং। সো আমি তার সাথে যাই। তারপরে আমি তার সাথে যাই এবং আমি সেখানে প্রবেশ করার সাথে সাথে আমাদের কুষ্টিয়া শিল্পকলা একাডেমিটা এত সুন্দর আর ভিতরের পরিবেশটা এমন ছিল। আমি ভিতরে যাই, তো সেই সময় রিসেন্টলি আর এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আপু চান্স পাইছে, তো সে তার অনুভূতি প্রকাশ করতেছিল। তো সেই সময় আর কি তার মা ওই জায়গায় উপস্থিত ছিল। এই বিষয়টা আমাকে খুব ইমপ্রেস করে। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিই আমি অ্যাডমিশন দেব। আমার ওই মঞ্চে কথা বলা খুব দরকার। সো আমি বাড়ি চলে আসি। আমার বাবাকে বলি, বাবা আমি অ্যাডমিশন দেব। সেইদিন ফার্স্ট আমি অ্যাডমিশনের ধারণা পাই এবং আমি সিদ্ধান্ত নিয়ে আমি অ্যাডমিশন দেব। তো তারপর আমি এইচএসসি পরীক্ষা শেষ করে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে এসে পরে আমি প্যারাগন কোচিং এ ভর্তি হই। পরে এখানে কোচিং করি, নিয়মিত ক্লাস নেই, পরীক্ষা দেই। বাট আমার ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স। কমার্সের প্রতিটা সাবজেক্ট আমি খুব ভালো বুঝতাম, ভালো পারতাম, কিন্তু ইংলিশ আমার কাছে খুবই কঠিন লাগতো। কারণ আমি যে এলাকা থেকে আসছি সে এলাকার অধিকাংশ মানুষ ইংলিশে খুবই দুর্বল। অধিকাংশ মানুষ, 98% মানুষ ইংলিশে দুর্বল। সো আমিও তাদের ভিতরে একজন ইংলিশে দুর্বল। আমার বেসিক্স ছিলই না বললেই চলে, কিছুই ছিল না, এরকম অবস্থা। তো আমি আসার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আমি আমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং খুব ভালো মার্ক তুললাম, বাট ইংলিশ আমি পাস করতে পারলাম না। এটা আমি খুব বেশি কষ্ট নেই নাই। আমার ফোকাস, যেহেতু আমি ইংলিশে পারতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসে এই জন্য আমি খুব বেশি করেও নাই। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে বড় একটা মার্ক ছিল, এই জন্য আমার আশাটা অনেক বড় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে। আমার পুরো প্রস্তুতি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে। তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পুরো প্রস্তুতি একদম সুন্দরভাবে গুছায় নিই এবং আমি পরীক্ষা দিতে চলে যাই। আর পরীক্ষা দিলাম, স্যার আমাকে জিজ্ঞাসা করলো পরীক্ষা কেমন হলো, আমার এক স্যার। পরে আমি তাকে অ্যান্সার করলাম, স্যার আমি খুব ভালো পরীক্ষা দিছি, আমি জানি না কি হবে, বাট ইংলিশে আমি কিছুই, ইংলিশ খুব বাজে হয়েছে, বাকি আমি খুব ভালো পরীক্ষা দিছি। পরে রেজাল্টের দিন আমি দেখতে পারলাম আমি ওয়েটিং এ রয়েছি, আমি চান্স পাই নাই, ওয়েটিং এ আছি। পরে আমি বিস্তারিত দেখলাম, পরে সেখানে আমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট যে 2টা সাবজেক্ট ছিল আমি ফুল অনেক মার্ক পাইছি। আমার খেয়াল নাই সময় আমি 80+ মার্ক পাইছি। সব মিলাইয়া আমি যদি ইংলিশে আমি তো মার্কই পাই নাই, সম্ভবত 1-2 এরকম পাইছি। যদি আমি 2-3 মার্ক ইংলিশে বেশি পাইতাম, তো আমার একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়ে যেতাম, ভালো একটা সাবজেক্টে আমি লেখাপড়া করতে পারতাম। আমি এই সাবজেক্ট গুলোতে খুব ভালো মার্ক ছিল, বাট ইংলিশে আমার কোনো মার্কই ছিল না। যদি আমি ইংলিশে 2 মার্ক বা 3 মার্ক যদি আমি পাইতাম, তাহলে আমি ইজিলি একটা ভালো একটা সাবজেক্ট ডিজার্ভ করতাম। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমার চান্স হয় না, তখন থেকে আমি ডিমোটিভেটেড হয়ে যাই। আমার আর পড়াশোনার উপরে ফোকাস থাকে না, জিএসটির উপরেও ফোকাস থাকে না। এলাকায় চলে আসি, সবাই জিজ্ঞাসা করে ঢাকায় চান্স হয় নাই, রাজশাহীতে চান্স হয় নাই। এই বিষয়গুলো খুব বেশি আমি ফেস করতে লাগলাম। আর জিএসটি পরীক্ষার প্রস্তুতিও খুব বাজে হয়। তারপরেও জিএসটি পরীক্ষা দিই, সেখানেও সেম। বাকি সাবজেক্টে খুব ভালো করলেও ওখানেও আমি ওয়েটিং এ থাকি। জিএসটি তে ওয়েটিং এ থাকি,
ইংলিশে যদি সেখানেও যদি আমি 2-3 মার্ক পেতাম, আমি খুব ভালো একটা সাবজেক্ট ডিজার্ভ করতাম। বাট ইংলিশে যেহেতু আমি ভালো একটা সাবজেক্ট ভালো ইংলিশে মার্কই তুলতে পারি নাই। ১-২ করে মার্কই তুলতে পারি নাই। আমার এমন একটা অবস্থা ইংলিশে আমি ১ পাই ২ পাই না। ১ থেকে ২ পাওয়া আমার কষ্ট হয়ে যায়। যার কারণে আমি অ্যাডমিশন যুদ্ধে হেরে যাই। ভর্তি পরীক্ষার সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আমার ভেঙে যায়। পরে আমি সিদ্ধান্ত নেই আমি আর লেখাপড়া করব না। আমার ফুল সিদ্ধান্ত আমি আর লেখাপড়া করব না। এতগুলো টাকা নষ্ট করলাম। বাড়ির থেকে বের হইতে পারি না। এলাকার মানুষজন যার সাথে দেখা হইছে জিজ্ঞেস করে কোথায় চান্স হইছে, কোথায় চান্স হইছে? বাট আমি তো কোথাও চান্স পাই নাই। তো আমি ডিসিশন নিয়ে নেই, সিদ্ধান্ত নেই আমি আর কোন লেখাপড়া করব না। তারপরে আমার বাড়ির থেকে আমার বড় আপু, আমার বাবা সবাই বুঝায় না লেখাপড়া করতে হবে। যেখানে হয় সেখানেই পড়তে হবে। সবাই তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তারা আমাকে অনেক বুঝ দেয়। পরে লাস্টে আমি সিদ্ধান্ত নেই ঠিক আছে লেখাপড়া করি। এই একটা কথা বলে রাখি অ্যাডমিশনের সময় এই যে আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির যে প্রক্রিয়াটা আছে, তো আমি জানিও নি কি সাবজেক্টে আমি ভর্তি হইছি। আমার ফ্রেন্ড ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করতে যায়। তো ওর ইচ্ছা মতো সাবজেক্ট দিয়ে আমাকে আমাকে আর কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি করে। তো আমি যাই দেখি আমার ১ম সাবজেক্ট দিছিল অ্যাকাউন্টিং এ আসছে। তো পরে আমি বাড়িতে বললাম আমি অ্যাকাউন্টিং আমি খুব ভালো পারতাম। বাড়ি থেকে বলছিল অ্যাকাউন্টিং এ পড়, তুই খুব ভালো বুঝিস, ভালো পারিস। বললাম না আমি কি এইসব কিছু পড়ব না। আমি যদি পড়ি, আমার যদি পড়তে হয় তাহলে আমি ইংলিশ নিয়েই পড়বো। যেটা আমার ভার্সিটিতে যাওয়ার স্বপ্নটা নষ্ট করে দিছে। এই স্বপ্নটা আমি হারায় ফেলছি। সো আমি যদি চান্স পাইও, আমি যদি লেখাপড়া এখন চালাইও, তাহলে আমি ইংলিশেই পড়বো। যদি আমি ইংলিশে পড়তে পারি তো পড়বো, না হলে আমি লেখাপড়া আর করবো না। পরে আমি রিলিজ স্লিপ নিয়ে আবেদন করতে যাই। তো রিলিজ স্লিপ নিয়ে যখন আবেদন করতে যাই, আমার এই কুষ্টিয়া জেলার যতগুলো কলেজ আছে প্রতিটা কলেজ আমি চেক দিই ইংলিশের জন্য একটা সিটও ফাঁকা নাই। প্রতিটা কলেজ এভরি কলেজ ইংলিশের জন্য 0 সিট বরাদ্দ। মানে ফুল 0 রিলিজ স্লিপে ইংলিশের জন্য কুষ্টিয়া জেলায় আমার সেশনে কোনো সিট ফাঁকা নাই। আমি ডিসিশন নিয়ে আমি পড়বো না। আমি ইংলিশে পড়বো না মানে আমি পড়বো না। পরে লাস্টে যেই কম্পিউটারের দোকানে আমি যাই আবেদনটা করার জন্য, তিনি খুঁজে খুঁজে দেখে রাজবাড়ী কলেজে 6টা সিট ইংলিশে ফাঁকা আছে। তো রাজবাড়ী কলেজে যেহেতু 6টা সিট ফাঁকা আছে, তো আমি আবেদন করলাম। আমি শুধু বললাম ফার্স্ট রাজবাড়ী কলেজ চয়েস, ইংলিশ চয়েস। বাকি আপনার মন মতো দেন। যদি ইংলিশ সাবজেক্ট আসে আমি পড়াশোনা করব, না হলে আমার লেখাপড়া করব না। তো এরকম আবেদন করে দিলাম। আলহামদুলিল্লাহ পরে আমার ওই 6টা সিটের ভিতরে আমার চান্স হয় রাজবাড়ী কলেজে। পরে আমি ইংলিশ নিয়ে রাজবাড়ী কলেজে ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পরে আমি বঙ্গবন্ধু হল, এখন রিসেন্ট নেম শহীদ সাগর হলে উঠি। আমার লেখাপড়া কন্টিনিউ করি। আমি খুব ১ম এ খুব ভালো লেখাপড়া চালিয়ে যাচ্ছিলাম। আমার রুমমেটরা জানে। তা আমি যখন ১ম হলে উঠি সেই সময়ে আমি আমার হলের ভিতরে সবচেয়ে বেশি পড়াশোনা করতাম। কিন্তু আমি পারতাম না। আমি খুব পড়ছি কিন্তু আমি পারি না। বিকজ আমার ইংলিশের বেসিক কিছুই নাই। এখন আমার ইংলিশের বেসিক কিছুই নাই। আমি এখন ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে স্টুডেন্ট অনার্স ফার্স্ট ইয়ারে উঠে এখন আমি কিভাবে তাদের সাথে তাল মিলাই চলবো? বাট আমার বেসিকই নাই। আমি তো যতই এই তোর আমি করছি, যত আমি চেষ্টা করতেছি, বাট আমি যখন ডিপার্টমেন্টে যাচ্ছি আমি বুঝতেছি না পড়া। আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমার ব্যাচমেটরা আগায় যাচ্ছে আমার থেকে। আই এম ডিপ্রেসড। আমি আবার ডিপ্রেশনে চলে যাই। আমার আর লেখাপড়া ভালো লাগে। এই কিছুদিন যাওয়ার পরে যখন আমি এত চেষ্টা করার পরেও কষ্ট করার পরে আমি যখন ইংলিশ পারতেছি না, ডিপার্টমেন্টে যা পড়া দিতে পারতেছি না, স্যারদের সামনে বলছি যে আমি পারতেছি না, স্যাররা বুঝাচ্ছে আমি বুঝতেছি না। সো আবার আমি এক নতুন এক ডিপ্রেশনে চলে যাই। আমার এত স্বপ্ন ইংলিশ নিয়ে পড়ার, ইংলিশের ভিতরে কি আছে এটা জানার, বাট আমি জানতে পারতেছি না। এমনকি আমাকে এভরি এমনকি আমাকে আমার হলের বড় ভাইরা জিজ্ঞাসা করতো, "কেন ইংলিশ নিছো?" আমি বললাম, "ভাই আমি দেখতে চাই ইংলিশের ভিতরে কি আছে এটা দেখার জন্য আমি ইংলিশ নিছি। আমি লেখাপড়া করে কিছু হতে চাই না। বাট আমি ইংলিশটা শিখতে চাই। ইংলিশের ভিতরে কি আছে এটা দেখার জন্য আমি ইংলিশ সাবজেক্ট পছন্দ করছি। সো আমি ইংলিশ সাবজেক্ট নিয়েছি।" তারপরে আরকি আমার এক বন্ধু এরকম আমার এই ডিপ্রেশন দেখে পরে সে আমাকে এরকম তাকে আমি সবকিছু বললাম। সে সবকিছু জানার পরে সে আমাকে বলল, "এখন আমি তোকে সাজেস্ট করতে পারি ইংলিশ থেরাপি।" আরেকটা কথা বলি, আমি টাচ মোবাইল এমনকি ব্যবহার করতাম না। আমার অ্যাডমিশন শেষ। আমি অনার্সে ভর্তি হওয়ার পরেও আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ার পরেও আমার কোনো টাচ মোবাইল ছিল না। যার কারণে ইংলিশ থেরাপি সম্পর্কে আমি কিছু জানতাম না। না একসময় শুধু একটা অটোর পিছে ইংলিশ থেরাপির একটা সাইনবোর্ড আমি দেখছিলাম যে এতটুকু ইংলিশ থেরাপি নামে একটা কোচিং সেন্টার আছে এতটুকুই আমি জানতাম। সো আমার বন্ধু আমাকে ইংলিশ থেরাপি সম্পর্কে বলে। সে আমাকে সাজেস্ট করে বন্ধু তারও ইচ্ছা ছিল ইংলিশ থেরাপিতে আসার বাট তার কিছু টাকার সমস্যার কারণে সে আসতে পারে নাই। বাকি তারও ইচ্ছা ছিল ইংলিশ থেরাপিতে আসার আর সে আমাকে সাজেস্ট করে বন্ধু তুই ইংলিশ থেরাপিতে যা এবং ইংলিশ থেরাপিতে যাওয়ার পরে তোর যেই প্রবলেম গুলো ফেস করতেছিস তুই এত পড়ার পরেও স্যারের পড়া বুঝতেছিস না কারণ তোর বেসিক নাই। তুই ইংলিশে কিছু একটা সেন্টেন্স বানাতে পারছিস না, কিছু কথা বলতে পারতেছিস না।
এই বিষয়গুলো আর কি আমাকে বুঝায়, পরে আমাকে ইংলিশ থেরাপি সাজেস্ট করে। পরে আমি অনলাইনে এসে আমি ইংলিশ থেরাপি সম্পর্কে খোঁজ খবর নিই, দেখি খুব ভালো ইংলিশ থেরাপির সফলতার গল্প সবাই বলে। পরে আমি আমার হলের যারা বড় ভাই আছে, পরে আমি যারা শিক্ষিত রিলেটিভ আছে, আমি সবার কাছে জিজ্ঞেস করি আর কি এখন কি করা যায়, ইংলিশ থেরাপি সম্পর্কে কিছু বলেন। তো সবাই খুব ভালো ইংলিশ থেরাপি সম্পর্কে আমাকে ভালো পরামর্শ দেয়, যার কারণে আমার নিজেরও তখন ইংলিশ থেরাপির কিছু ভিডিও দেখি, আমি কিছু বড় ভাইয়ের তখন মোটিভেশনাল ভিডিও আমি দেখতে পারি, সাজেস্ট বিশেষ করে কিবরিয়া ভাইয়ের ভিডিও আমি দেখতে পারি। এক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এক ছেলে এরকম ইংলিশ থেরাপিতে আসার পরে সে এরকম ইংলিশে ফ্লুয়েন্স স্পিকার হয়ে গেছে। তো তখন আমি ডিসিশন করি একটা মাদ্রাসা পড়া ব্যাকগ্রাউন্ডের ছেলে যদি ইংলিশে ফ্লুয়েন্সির ভাবে স্পিকার হইতে পারে, কথা বলতে পারে, আমিও পারবো, আমি বিশ্বাস করি। পরে আমি অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ করেই আমি ইংলিশ থেরাপিতে জয়েন করি। 1 মাস আমার লেট হয়েছে যদিও, আমি জয়েন করি। পরে ইংলিশ থেরাপিতে জয়েন করার পরে আজকে আমার 17। এই আমার মনের থেকে কথা বলছি, বিশ্বাস করেন ভাই, আমি যদি এখানে না আসতাম আমি জানতেই পারতাম না এখানে পৃথিবীর বুকে এরকম একটা প্রতিষ্ঠান আছে। এখানকার রুলস, এখানকার নিয়ম আমাকে এতটুকু অনুপ্রেরণা দিছে, আমি ইমপ্রেসড হয়ে গেছি। পুরো ইংলিশ থেরাপির আমি ফ্যান হয়ে গেছি। এটা আমি ক্যামেরার সামনে বলছি, বিষয়টা এমন, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি যদি বিশ্বাস নেই, আপনি এসে একদিন ইংলিশ থেরাপির একটা হলে থাকি আপনি দেখতে পারেন, আপনি একদিন একটা ক্লাস করে দেখতে পারেন। তাহলে আমার যে স্যার জুনায়েদ স্যার, আরমান স্যার, তাদের ক্লাসের কোয়ালিটি ভাই বিশ্বাস করা যায় না ক্লাসগুলো এইভাবে হইতে পারে। একটা স্টুডেন্ট যার বেসিক লেভেল কিছুই নাই, সে কিভাবে ভালো মতো পড়া বুঝতেছে, পারতেছে, পড়া দিচ্ছে, ক্লাসের ভিতরে সব থেকে ভালো পড়া দিচ্ছে এমন হচ্ছে। সিরিয়াস, এখানকার নিয়মগুলো এমনকি এমন কঠোর, সবকিছু মিলায়া একদম 6টার সময় ক্লাস ভাই, 6টা থেকে 1টা পর্যন্ত একটানা ক্লাস, 6টার থেকে একটানা ক্লাস, মাঝে 1 ঘন্টা ব্রেক। পর ক্লাস শেষ করে এমনকি আমি কি করি, ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আমি ব্যাগ নিয়ে যাই এবং জহরের ক্লাস শেষ করে জহরের নামাজ পড়ে আমি হলে আসি, খাওয়া দাওয়া করে আবার আমি পড়তে বসে যাই। আমার পড়া কমপ্লিট করতে হবে। 11টা আমি দম নেওয়ার সময় পাইনি, কারণ 11টার সময় আবার লাইট অফ হয়ে যাবে, 11টা বাজার সাথে সাথে লাইট অফ, তুমি আর চাইলেও পড়তে পারবে না। এই জন্য আমার আর আমি রিল্যাক্স, আমি দম নিতে পারি না, আমি টায়ার্ড থাকার পরও আমি সময় পাই না যে আমি রেস্ট নেবো। আমি আবার লেখাপড়া শুরু করে দিই। এখানকার প্রতিটা পরিবেশ আমাকে পড়তে বাধ্য করে। আমি এখানকার প্রতিটা রুলস এর প্রতি ইমপ্রেস, টিচারদের প্রতি যেমন ইমপ্রেস, রুলস এর প্রতি আমি ইমপ্রেস। অবাক করা রুলস ভাই, ইটস খুবই সুন্দর একটা পরিবেশ। এক কথায় আমি ইংলিশ থেরাপিতে এসে আমি এখন নিজেকে গর্বিত মনে করছি। আমি জানি না আমি কতদূর আগাইতে পারবো, বাট আমি বিশ্বাস করতে পারছি আমি অনেক দূর আগাইতে পারবো। আমি আমার 7 ডেজ কমপ্লিট হয়েছে। আমি এখনই এই যে পুরো 7 দিন আসার পরে আমি রিসেন্ট 3-4 দিন এই টাইম বাদ আমি মনে হয় আমি কোনো বাংলায় বলি নাই। আমি আমার হলে ভুলভাল বলি, বাট আমি কোনো বাংলায় বলি নাই। পুরো টাইম 24 ঘন্টা আমার মুখ দিয়ে কোনো বাংলা কথাই বের হয় নাই। সো এখন আমি ইংলিশ থেরাপিতে আসার পরে আমি বিশ্বাস করতে পারছি আমার কেবল 7 দিন হয়েছে। আমি যদি নেক্সট ভিডিও কখনো সামনে আসি, ইনশাল্লাহ ফুল ইংলিশে আপনাদের সামনে আমি কথা বলতে পারবো। 7 দিন হয়েছে, ইনশাল্লাহ আর 1 সপ্তাহ আমাকে সময় দেন, অলমোস্ট 1 মাসের মাথায় আমি ফুল ইংলিশে কথা বলতে পারবো। আই বিলিভ। থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য, এত সময় ধরে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।